লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, কিন্তু কাউকে সম্বোধন করে কেন করে নিয়ে যাবেন জিয়া রহমান সাহেব একেবারেই একজন নেতা এরকম সম্বোধন করতে করতে বক্তৃতা দিচ্ছিল। জিয়া রহমান সাহেব একসময় তাকে থামিয়ে দেয়, লিডার লিডার আপনার সময় শেষ। অর্থাৎ সম্বোধনের পালা কোন দেশে এগুলো এখন আর প্রচলিত নয়। আমরা কি আগামী দিনে সম্বোধনের পালাটা থেকে মুক্ত হতে পারবো? আমি আপনাদের জিজ্ঞেস করছি। আমি বলছি প্রধানত নাম দরকার নেই। আমি যখন বসে আছি আপনারা আমার চিনেন না, আপনারা চিনেন না, প্রথমে শুরুতেই তো বলা হচ্ছে ওখানেও লেখা আছে আমার সবাইকে একজনের প্রত্যেক বক্তা সম্বোধন করবে। টোটাল টাইম আপনি হিসাব করছেন কত জায়গায়? জিয়া রহমান সাহেব সেটা অ্যালাউ করবেন, কারণ জিয়া রহমানের প্রতিজনকে চায়, কিন্তু কাজগুলো কিন্তু জিয়া রহমান করতে চায়। এই জন্য আমি আজকের দিনে চট্টগ্রামে বলে আসছি গতকাল সম্বোধনের পালাটা বন্ধ করবে। আমার নাম যদি কেউ না বলে আমি খুব খুশি হই, আমি অসংখ্য আমি খুশি হই যে সকলের নামের সাথে আমার নাম বলতে বলতে আমাকে যত বেশি সময় এখানে বসে থাকতে হয়, সবাই ক্ষতি আপনাদের উপর। আর বক্তৃতা শেষ করার পরে জিন্দাবাদ 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 বারবার আরেকটা কারণ কোন সংস্কৃতিতে আছে এটা বাংলাদেশকে বদলাতে হলে প্রথমে এই বিষয়গুলো বদলাতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি হচ্ছেন সম্বোধন করে নাম বলা দরকার হয়ে গেল আসছেন, অথবা ওটা না বললে আমি আরো খুশি, কিছুই বলার আপনি এত বক্তব্য দেখেন। এই তো কথা, তাই না? সরি, এই কথাটা এই জন্য বললাম, জিয়া রহমান সাহেব সম্মান দেখে এই কথাটা বলছি। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আর রাজনীতি সংস্কৃতি আপনি পরিবর্তন চাইবেন, নতুন বাংলাদেশ করতে চাইবেন, আপনার সংস্কৃতি আপনি বদলাবেন না, তাইলে হবে না। সংস্কৃতি বদলাতে হবে, নতুন বাংলাদেশের চিন্তা হলে নতুন ভাবে চিন্তা করতে হবে। আজকের বিষয়বস্তুর উপর আসি, আমি বক্তারা অনেক কিছু বলেছি, নিশ্চয় আমি আসার আগে আমাদের অনেক বক্তৃতা হয়েছে। জিয়া রহমান সাহেবের উপরে বলতে গেলে এটা একটা দীর্ঘ ইতিহাস। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি সেনাপতি ছিলেন, উনি স্টেটসম্যান ছিলেন, উনি সংস্কারক ছিলেন, উনি একটি জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক ছিলেন। রাজনীতির মূল বিষয় যেটা হচ্ছে, যেটা দিয়ে উনি শুরু করেছেন, যে উনি শুরুতেই বুঝতে পেরেছেন একটি দ্বিধা বিভক্তি জাতি কোনদিন সামনের দিকে এগোতে পারে, অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করা আমার প্রথম কাজ ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা, এবং সেটার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদ থেকে শুধু একটা কথার কথা না, এটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে, সংস্কৃতি ইতিহাস ভাষা নির্বিশেষে, পাহাড়ি সমতল নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি, অর্থাৎ বিভিন্ন ধর্ম থাকবে, ভাষা থাকবে, অর্থাৎ পাহাড়িদের ভাষাটা আমি তো বাদ দিতে পারবো না, আরো বিভিন্ন ভাষা লোক আছে না, বাদ দিতে পারবো। সংস্কৃতি নির্বিশেষে, সবাই সংস্কৃতি আছে, আমাদের সব সংস্কৃতি তাদের নিজস্ব সংস্কৃতি থাকবে, ভাষা নির্বিশেষে, ইতিহাস নির্বিশেষে, এখানে যারা থাকে প্রত্যেকের একটা নিজস্ব ইতিহাস, প্রত্যেক জাতির একটা নিজস্ব ইতিহাস। যদি ঐক্যবদ্ধ হয় একটা পরিচয়, সেটা
বাংলাদেশি জাতীয়তাবাদ। এই যে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক, একটা স্লোগান, একটা ভাবনা, একটা দর্শক সামনে নিয়ে আসছে। এটা ছিল প্রথম। দ্বিতীয়ত উনি ভেবেছেন এই দেশটাকে এখন ঐক্যবদ্ধ করে যদি সামনের দিকে আমরা এগোতে চাই, একটি গণতান্ত্রিক দেশ হতে হবে, বহুদলীয় গণতন্ত্র হতে হবে। এটা আমরা জানি। একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। তার জীবনযাত্রা, তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পেশা, যার যার অবস্থান থেকে সকলের জন্য একটা অর্থনৈতিক গণতন্ত্রায়ন। তারিক সাহেব কথাটা বলছি, আপনারা খেয়াল করে নেন। তারিক রহমান সাহেব কিন্তু এগুলো বক্তৃতায় অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলছে। আপনি রাজনীতিতে গণতন্ত্রায়ন করবেন, অর্থনীতিতে আপনি পৃষ্ঠপোষকতা করবেন, কিছু লোককে সুবিধা দেবেন, কিছু লোকের জীবনযাত্রা উন্নতি হবে, বাকি লোকের হবে না। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এটা বিএনপির জিয়াউর রহমান সাহেবের চিন্তা। এটাকে আমরা নতুন করে বলছি গণতন্ত্রায়ন। অর্থনীতিকে রাজনীতিতে খালি গণতন্ত্র হবে। এবং এই জন্য উনি কৃষকের কাছে গেছেন, শ্রমিকের কাছে গেছেন, যে ব্যক্তি মালিকানাধীন তাদের কাছে গেছেন, ব্যবসায়ীদের কাছে গেছেন, পেশাজীবীদের কাছে গেছেন, সুশীল সমাজের কাছে গেছেন, সকলের কাছে গেছেন। অর্থাৎ এই লোকগুলোকে যদি আমরা বাংলা রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতির কাঠামোয় আনতে না পারি, তাদের অবদান যদি না থাকে, তাহলে দেশ কিন্তু এগোনো সম্ভব। একটা কথা আমি বলি, যেটা আমাদের উদাহরণ করা, একটা দেশ কিন্তু সরকারি কর্মকর্তারা, পুলিশ, আর্মি, এরা চালায়। এর পিছনে মূল শক্তি কি জানেন? এর পিছনে মূল শক্তি হচ্ছে জনগণের নির্বাচিত যে সরকারটা থাকে, যে জনগণ এই সরকারকে নির্বাচিত করে, সমর্থন করে, ওরা হচ্ছে মূল শক্তি, ওরাই মূল শক্তি। এবং এই শক্তির উপর ভিত্তি করে পুলিশ কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারের সমস্ত অ্যাপারেটাস কাজ করে। আমাদেরকে অন্য শিখাচ্ছে দেখি, এদের আগে যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে, আপনি সামনের দিকে এগোতে পারেন। এই জন্য বিএনপি নেতা কর্মীদের প্রতি আমরা অনুরোধ, বিরোধী দলে যেভাবে আমরা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করে আমাদের সেই নাগরিক অধিকার, আমাদের নাগরিক মালিকানা ফিরিয়ে যুদ্ধ করেছি, আবার যদি বিএনপি সরকারে যায়, আমরা যদি মনে করি ও বিএনপি সরকারে গেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ওরা দেশ চালাবে না, না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে যেতে হবে। দেশ চালাতে হলে যেই শক্তির ভিত্তিতে, যে সমর্থনের ভিত্তিতে, যে চিন্তার ভিত্তিতে, যে দর্শনের ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে, যার যার জায়গা থেকে কাজ করতে হবে। ওইটাই হচ্ছে মূল সমর্থন। সরকারি কর্মকর্তার সমর্থন, পুলিশের সমর্থন, আর্মির সমর্থন, মূল সমর্থনের জায়গা হচ্ছে কিন্তু সেই জায়গা। আমাদেরকে এটা ধারণ করতে চেয়ারম্যান সাহেবের খাতি দেখেন, খাল খননে কেন জনগণকে সমৃদ্ধ করছে? উনি তো সরকারিভাবে টাকা দিয়ে খালটা খনন করতে পারতেন না, কেন জনগণকে নিয়ে উনি খালে নেমেছেন? উনি কেন প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করেছেন? এটাই শক্তি, কিন্তু বাকি শক্তি হচ্ছে অতিরিক্ত শক্তি, এটা কিন্তু মূল শক্তি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা সেখান থেকে অনুসরণে গেছি। একটা নির্বাচনের পরে একটি মন্ত্রী রাখবেন, তারা একটি মন্ত্রী দেশ চালাবে, আমরা সবাই মিলে দেশ চালাবো। রাষ্ট্রের রাজনীতিতে যেভাবে গণতন্ত্র হয়েছে, অর্থনীতিতে গণতন্ত্র হতে হবে, সমাজনীতিতে গণতন্ত্র
রূপান্তর হতে হবে, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের হতে হবে, পার্টিসিপেটরি ডেমোক্রেসি অর্থাৎ অংশগ্রহণমূলক গণতন্ত্র। আমাদের সরকার হলেও সেটাকে জবাবদিহি করতে হবে, আমাদের সরকার হলে জবাবদিহি করতে হবে। সরকার ভুল করলে আমাদের বলতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক বড় পরিবর্তন আসছে। এইটা কে রাজনীতিবিদ, কে রাজনৈতিক দল অনুধাবন করতে পারবে না এই পরিবর্তন। সেই রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তির কোন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নেই। এটা মাথায় রাখতে হবে। জিয়া রহমান সাহেবের রাজনীতি কেন আজকে আবার আলোচনা এসেছে, আবার কেন খাল কেটে এসেছে, আবার কেন বৃক্ষরোপণ এসেছে, আবার কেন জনগণের অংশগ্রহণে সরকার দেশ পরিচালিত হবে, এই কথাগুলো কেন আমাদেরকে এগুলো ধারণ করতে হবে। কারণ স্লোগান তো দিয়ে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে, এখন দেশ করতে হলে আবার সেই স্পিরিটে দেশ করতে হবে, সেই স্পিরিটকে আমাদেরকে দেশ করতে হবে। তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন হবে। বিএনপির যে কর্মসূচি আগামী দিনে দেশ পরিচালনায়, এই দেশকে একটু বড়ভাবে পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের যে তারেক রহমান সাহেবের চিন্তা, সকলের অংশগ্রহণ, সবাইকে এবং আমার সাথে বিশেষ করে জিয়া পরিষদের একটা ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক। তোমরা ডাকলে আমি না এসেও পারি না, আমাকে আসতে হবে। তা আমি জানি জিয়া পরিষদের ভূমিকা। এই বিষয়ে যে কথাগুলো আমি বললাম, আপনারা এই বিষয়গুলো নিয়ে গবেষণায় নিয়ে আসেন, চিন্তায় নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, সবাইকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশের জন্য। শেখ হাসিনার গল্পগুলো দিন শেষ হলে এগুলো বলে আর কোনো লাভ নেই। আমরা সামনের দিকে এগোতে হবে। বাংলাদেশের মানুষ, প্রজন্ম, নতুন প্রজন্ম ভবিষ্যৎ দেখতে চায়। তাদেরকে ভবিষ্যৎ দেখাতে হবে, স্বপ্ন দেখাতে হবে, বাস্তবায়ন দেখাতে হবে, বিশ্বাসযোগ্যতা আনতে হবে। আমাদের কথায় করবে বিশ্বাসযোগ্যতা আনতে হবে, এটাই কিন্তু মানুষ চাচ্ছে। এখন আসি বর্তমান প্রেক্ষাপটের জন্য কথা বলে আমি শেষ করি। অনেকক্ষণ আপনারা বসে আছেন, আমি দুঃখিত, আমি বেশি দিন ব্যক্ত করতে চাই। সেটা হচ্ছে এই যে জিয়া রহমান সাহেবের ফুটপ্রিন্ট, যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে চলেছি আমরা, তারেক রহমান সাহেবের স্বপ্ন 31 দফা নতুন বাংলাদেশ আমরা করার চেষ্টা করতেছি। এই ফুটপ্রিন্ট যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। আমি যতগুলো কথা বলার গণতান্ত্রিক অর্ডার না থাকলে এই কথাগুলোর কোনো কিছু কোনো মূল্য নেই। একটা অনির্বাচিত সরকার থাকলে এই কথাগুলোর কাছে কোনো মূল্য নেই। আমি কিন্তু নির্বাচিত সরকার, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ তাদের কথা বলছি, আমি গণতন্ত্রের কথা বলছি। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই, আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করার জরুরি। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সরকারে বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আমাদের সাথে যারা কাজ করছে তারা আরো আরো দল। এই ধরনের একটা বক্তব্য আমাদের জন্য যাদের কি প্রাপ্য এই ধরনের কথা, এটা কি অর্থ? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ? নির্বাচন ডিসেম্বর মধ্যে চাই না কেন? তাহলে বলি কয়েকটি দল হাতে গোনা
5টি দল তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝেন না। আমি বলতে চাই না, জনগণ বুঝে নেবে। এরা এখনো নিবন্ধিত দল না, এরা এখনো নিবন্ধিত দল না। বাংলাদেশের মানুষের সাথে এদের কোন সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে ওয়ানের লেভেলের পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে, এটাকে আপনাকে আবার বইলাইনে চলতেছে। এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, তাদের জন্ম 5ই আগস্টের পর, চিন্তা করে নিবন্ধন নেই, 5ই আগস্টের জন্ম, এরা চায় না, কথাগুলো বলতে চাই না, এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছি। জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করতে। এজন্য আমি অনেক কথা এখন বলতে পারি, বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা একেবারে না বলতে পারেন হয় না, এই জন্য আমি কথাটা বললাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি উত্তর না দিই তখন জনগণ ভুল বুঝতে পারে, এই জন্য কথাটা আমি বলেছি। এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি, জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব ঐক্যবদ্ধ জাতি চাই। এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের প্রতি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্ন তো দ্বিমত থাকার কিছু আছে, কিছু নেই। আমরা কারা কি করেছি এগুলো নিয়ে আমরা কোনো দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই। আমি বলছি মেসেজ আর কিভাবে যদি গণতন্ত্রের পথে কাদের কথা বলা হয়েছে, গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর অক্ষমতা লোক আমরা শিকার 60 লক্ষের উপর বিএনপি বিশেষ করে, যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, যেই গণতন্ত্রের জন্য পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ হয়েছে, যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে আমাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয় না জেলখানায়। আমরা যখন বলেছি আমরা একটু পিজিতে যেতে চাই, স্যার পারমিশন লাগবে, পারমিশন কোনোদিন আসবে, আমাদের মৃত্যু হতে পারত, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমরা আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, আমরা পুলিশ ভেঙে ঢুকেছে, ওর মা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আজকে সেই গণতন্ত্রের পত্র যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? তাহলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার জন্য ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আমরা আমাদের স্পষ্টভাবে এখানে কারো কিছু দেওয়ারও নেই, কিছু চাওয়ারও নেই। এটা বাংলাদেশের মানুষের মালিকানার বিষয়। শেখ হাসিনার সময় বলেছিলাম মালিকানা, আবার এখনো বলছি মালিকানা। কেন বলতে হবে? এখন তো মালিকানা যাওয়ার কথা, মালিকানা তো ফিরিয়ে দেওয়ার কথা খুব স্বাভাবিক। তাই আমরা একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই, আমি বলেছি কতগুলো সময় চাই, মানুষ চাই, যেখানে যাই বিনিয়োগকারীরা বলে বাংলাদেশের ভিতরে বিনিয়োগকারী, বাইরে বিনিয়োগকারী জিজ্ঞেস করে নির্বাচন কবে। একটা করে অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে, সবাই বলছে নির্বাচন কবে। একটা ইন্টেরিয়ার সিচুয়েশনে
কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে, সেটা আমি একটু লম্বা বক্তৃতা দিতে পারবো। আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কি, অর্থনীতির অবস্থা কি, বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি দেশ হিসেবে, স্থিতিশীলতার অবস্থা কি, আইন শৃঙ্খলার অবস্থা কি, এগুলো তো দীর্ঘ বক্তৃতা। আমরা সবাই জানেন এখান থেকে মুক্ত হওয়ার পথ একটাই, এখানে নির্বাচিত সরকার সংসদ যারা জনগণের দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকে। এখন সরকার এখানে জনগণ এখানে মাঝখানে কোনো ব্রিজ নেই, এই জন্য যার দায়িত্ব শেষ করতেছে করবে, আরো বাড়বে, আরো ক্ষতি হবে। এটা চলতে পারে না, চলতে পারে না। ডিসেম্বর বলছে বিএনপির পক্ষ থেকে, ডিসেম্বরের কথা বলছে, আমার নেতাও বলেছে। আমি বলছি কেন ডিসেম্বর, সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়? কোন কাজটা বাকি আমি তো দেখতেছি। ও কোমরের কথা যদি বলেন কালকে তো কোমর কিনা বলে দিতে পারবে, সবাই তো দেওয়া আছে, সকলের প্রপোজাল দেওয়া আছে, কালকে বলে না কোমর আমরা সই করে। আর বিচার বিচার তো বিচার বিভাগ করবে, সরকার তো বিচার করে না। শেখ হাসিনা বিচার করতো, সরকার তো বিচার করে না, বিচার করবে বিচার বিভাগ। আর বিচারের আওতায় যাদেরকে আপনারা এখন আনতে পারেন না, কেন পারেন নাই? 10 মাস হয়ে গেছে, কেন আনতে পারেন নাই? আরো 6 মাস আরো নিয়ে আসে। আর আপনারা যাদেরকে আনতে পারবেন না তাদেরকে আমরা নিয়ে আসবো, কারণ আমাদের যে ক্ষতিগ্রস্ত তো কেউ বেশি হয় না। সুতরাং আওয়ামী লীগের যারা নির্যাতন করছে তারা যদি আনতে সক্ষম না হয়, আমরা তাদেরকে নিয়ে আসবো। এটা সমস্যা কোথায়? ডিসেম্বর কেন নির্বাচন হবে? অক্টোবরের অসুবিধা কি? সেপ্টেম্বরের অসুবিধা কি? আমার উত্তর চাই, চাই সবাই ধন্যবাদ।